বাংলার এক প্রত্যন্ত গ্রাম নন্দপুর। গ্রামের চারপাশ জুড়ে বিস্তৃত সবুজ ধান ক্ষেত। তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল আর খেজুর গাছের সারি। হালকা বাতাসে খেজুর পাতাগুলো নরম শব্দে দুলে ওঠে। গ্রামের পুকুরগুলোতে দল বেঁধে নেমে আসে হাঁসেরা, আর কচিকাচারা ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। দূরে মাঠের কিনারায় শোনা যায় গরুর আওয়াজ, ভেসে আসে রকমারি পাখির শব্দ। এখানে বিকেলে রোদ নামে তাড়াতাড়ি। দিনের শেষে যেন প্রকৃতি নিজেই ঘুমিয়ে পড়ে এক নিঃশব্দ কোমল গভীর ঘুমে। এই গ্রামে থাকতো এক যুবক, নরেন। তার বুড়ি মা, দাদা, বৌদি আর আদরের ভাইপোর সাথে। সে থাকতো গ্রামের এক কোণে, এক খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে। গ্রামে নরেনের সমবয়সী কিছু বন্ধু ছিল। তারা সবাই সর্বদাই গ্রামের লোকেদের বিপদে আপদে সঙ্গে থাকত। গ্রামের যাবতীয় অনুষ্ঠানেও এরাই সবার আগে এগিয়ে আসত। তাই তারা ছিল সবার চোখের মণি। ছেলেগুলো ছিল পরিশ্রমী, সকাল থেকে বিকেল কাজ করত খেতে, আর সময় পেলে মন দিত পড়াশোনাতে। তাদের তো জমি জমা বেশি নেই, তাই চাকরি পেলে যদি জীবনটা একটু সচ্ছলভাবে কাটে। এই তো গত বছর তাদের বন্ধু রবি পাশের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পেল। বল, 2 আর 2, 2 দুগুণে 4। মাইনে পুরো 10 টাকা। এত কাজের মধ্যে তাদের বিনোদনের অন্যতম উপায় ছিল চড়ুই ভাতি। গ্রীষ্মের সময় সেটা হতো রাতের বেলা। সেই রাতে তারা কেউ ফিরতো না বাড়ি। সবাই মিলে সারা রাত মাঠেই হই হুল্লোড় করে ফিরতো ভোরবেলা। আর দুদিন পরেই নরেনদের চড়ুই ভাতি। অনেক মাস পর তারা সবাই সময় পেয়েছে, তাই তাদের সবার মন মজে আছে আনন্দে। চড়ুই ভাতির স্থান ঠিক হয়েছে গ্রামের উত্তর সীমানায় বড় আম বাগানের মাঠটা। ভোরে নরেনের ঘুম ভাঙল গ্রামের প্রভাতী কীর্তনে। কিছুক্ষণ পর দাদার সাথে নরেন হাঁটা দিল তাদের ক্ষেতের দিকে, সঙ্গে গরু আর লাঙল। চারিদিক তখনও কুয়াশায় ঢাকা। ধানের ক্ষেতের ওপর হালকা সাদা কুয়াশার চাদর বিছানো, আর সঙ্গে আছে ভোরের শীতল হাওয়া। ঘরগুলো থেকে ভেসে আসছে গরুর আওয়াজ। ঠিক তখনই পাশের গলি থেকে হুড়মুড়িয়ে ছুটে এলো হাঁসের দল। তাদের দেখে মনে হচ্ছে পুকুরে স্নান না করে আর এক মুহূর্তও নয়। আহ্লাদে আওয়াজ করতে করতে ছোট্ট ছোট্ট পা ফেলে তারা নরেনের পাশ কাটিয়ে এগিয়ে চলে গেল। খেতে গিয়ে নরেন কোমরে গামছা বেঁধে নেমে পড়ল দাদার সাথে। গরুগুলো ধীরে ধীরে টান দিচ্ছে লাঙলে, আর পেছন পেছন নরেন গা ঝুঁকিয়ে পায়ে পাক ঠেলে চালিয়ে নিয়ে যাচ্ছে লাঙলের ফলা। পাশের খেজুর গাছটার নিচে তারা রেখেছে একটা ছোট্ট মাটির হাঁড়িতে ঠান্ডা জল। সেই জলেই দুপুরে তাদের আশ্রয়। সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে দাদার সাথে বাড়ি ফিরল নরেন। মুখ হাত ধুয়ে শরীরটাকে এলিয়ে দিল খাটে।
কিছুক্ষণ পর বৌদি খেতে দেবেন। সারাদিন খেটে খিদেটাও চাগার দিয়েছে বেশ ভালো। তখনই নরেনের ছোট্ট ভাইপো গদাই এসে বলল, কাকা, ও কাকা, তুমি শুয়ে পড়েছো? আমার সাথে গুটি খেলবে না? নরেন ক্লান্ত মুখে বলল। না রে, খুব ক্লান্ত আজ, অন্যদিন খেলবো। গদাই রাগ করে বলল, তুমি রাজ কান্ত কান্ত বলো, কই আমি তো কান্ত হই না। ক্লান্তিতেও নরেন হেসে বলল, তুই কি আমার মতো খেতে চাষ করতে যাস? গদাই জেদ ধরল, আমি জানি না, তোমাকে আমার সাথে এখন খেলতেই হবে। তক্ষুনি মা রান্নাঘর থেকে একটু বকে বললেন, এই, কাকাকে বিরক্ত করছিস কেন? যা, ঠাকুমার কাছে গিয়ে গল্প শোন। ছোট্ট গদাই মাকে ভালোই ভয় পেত। মায়ের বকুনি শুনে কাকার দিকে মুখ ভেঙচিয়ে চলে গেল সে ঠাকুরমার ঘরে। নরেন একটু হেসে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ভেতরের ঘরে গদাইয়ের ঠাকুমা তখন চোখ বন্ধ করে জপ করছিলেন। গদাই গিয়ে বলল, ঠাকুমা, দেখো কাকা আমার সাথে খেলছে না, তুমি তাহলে একটা গল্প বলো। ঠাকুমা বললেন, এসো দাদু ভাই, কি গল্প শুনবে বলো। গদাই গুটি গুটি পায়ে গিয়ে উঠল ঠাকুমার খাটে। ওনার পাশে বসে বলল, ভূতের গল্প, ভূতের গল্প। আচ্ছা, তাই শোনো। বলে ঠাকুমা গল্প বলতে শুরু করলেন। একটা গ্রামে ছিল একটা ভূত। সঙ্গে সঙ্গে গদাই বলে উঠল, না না, ওই একই গল্প শুনবো না। তুমি সেদিন বলেছিলে না আমাদের গ্রামে একটা পুকুরে ভূত আছে, ওই গল্পটা বলো। ঠাকুমা বললেন, কিন্তু দাদু ভাই, ওটা শুনলে তোমায় ভয় করবে। গদাই বুক টান করে বলল, আমি ভূতকে ভয় পাই না, কাছে এলে খুব মারবো ওকে। তুমি ওই গল্পটাই বলো। ঠাকুমা একটু হেসে গল্প শুরু করলেন। অনেক বছর আগে আমাদের গ্রামে সাগর নামে একটা ছেলে পুকুরে ডুবে মারা গেছিল। সেই থেকে ওই পুকুরটাকে মরা পুকুর বলা হয়। তক্ষুনি মা এসে বললেন, চলো সবাই, খাবার তৈরি। মায়ের কথা শুনে গদাইয়ের মন খারাপ হয়ে গেল। সে করুণভাবে বলে উঠল, আর আমার গল্পটা? ঠাকুমা বললেন, ওটা সবার সময় শুনবে দাদু ভাই। এখন চলো, খেয়ে নাও। বাইরের ঘরটাতে সবাই আসন পেতে খেতে বসেছে। মা সবার পাতে খাবার বেড়ে দিচ্ছিলেন। খাবার পাতে ভাত, ডাল, আলু সেদ্ধ আর বেগুনের তরকারি দেখে গদাই একটু মন খারাপ করেই বলল, মা, মাংস কবে করবে? কতদিন খাইনি। মা বললেন, এই তো সেদিন মিনামাসির বিয়েতে খেলি যে, অত মাংস খেতে নেই বাবা। গদাই মন খারাপ করে থালার দিকে তাকিয়ে রইল। তাকে দেখে নরেন বলল, এই গদু, শোন, কাল রাতে আমাদের চড়ুই ভাতি রে, তোর জন্য কাল মাংস নিয়ে আসবো। কাকার কথা শুনে গদাই খুশি হয়ে বলল। হাঁসের মাংস আনবে? গদাই হাঁসের মাংস খেতে খুব ভালোবাসতো। নরেন হেসে উত্তর দিল। হ্যাঁ রে হ্যাঁ, অনেকটা নিয়ে আসবো। গদাই হেসে কাকাকে জড়িয়ে ধরল। পরের দিন
সকাল থেকে খেতে খাটার পর বিকেলে নরেনের দেখা হলো তার দলের দুই বন্ধু শ্যাম আর মধুর সাথে। নরেনের হাতে লাঙল দেখে শ্যাম বলল, কে রে নরেন, এখন ক্ষেত থেকে বাড়ি ফিরছিস? আমরা সবাই তো কিছুক্ষণ পরেই বেরোবো আমবাগানের দিকে। চড়ুই ভাতির সব ব্যবস্থা করতে হবে তো। চড়ুই ভাতির জন্য নরেনের ওপর দায়িত্ব পড়েছিল মাছ আনার। সে ভেবেছিল একটু তাড়াতাড়ি ক্ষেত থেকে ফিরে সে যাবে পুকুরে মাছ ধরতে, কিন্তু আজ অনেক কাজ ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, আমার এখনো মাছ ধরা হয়নি রে। তোরা এগো, আমি মাছ ধরে আমবাগানের মাঠেই চলে আসবো। নরেনের কথা শুনে মধু অবাক হয়ে বলল, সে কি কথা রে নরেন, এত রাতে এত তাড়াতাড়ি মাছ পাবি কোথায়? মাছ ধরতে তো অনেকক্ষণ লাগবে, অত সময় কোথায়? নরেন বলল, মাছ ছাড়া আমি যাব কি করে? তোরা সবাই কি ভাববি বল? না না, আমাকে মাছ ধরতেই হবে। এই নরেন, তুই কি খ্যাপা? এখন কোন পুকুরে মাছ পাবি বলতো? মাছ ধরতে হবে না, কেউ কিচ্ছু ভাববে না। নরেন একটু ভেবে বলল, একটা পুকুর আছে, ওটাতে অনেক মাছ, তাড়াতাড়ি মাছ পাওয়াও যাবে। মধু মাথা চুলকিয়ে জিজ্ঞেস করল, কোন পুকুর? ওই যে মরা পুকুরটা। নরেনের কথা শুনে শ্যাম আর মধু আঁতকে উঠল। শ্যাম বলল, সে কি রে, ওই ভুতুড়ে পুকুরে তো কেউ যায় না। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, ওখানে অনেক মাছ থাকবে, কেউ তো ওখানে মাছ ধরে না। না ভাই, তোকে মাছ ধরতে হবে না, ওই পুকুরে যাওয়ার কোনো দরকার নেই। তোরা তো জানিস আমি ওইসবে বিশ্বাস করি না। তাদের শত বারণ সত্ত্বেও নরেন মানল না। বাড়ি গিয়ে লাঙল রেখে জাল, থলি আর হ্যারিকেন বাতি নিয়ে বেরিয়ে গেল সে মরা পুকুরটার দিকে। মরা পুকুরটা গ্রামের একটু বাইরে। ওখানে যেতে হলে পেরোতে হয় কয়েকটা তাল গাছ ঘেরা মাঠ। পূর্ণিমার চাঁদের নিচে এবড়ো খেবড়ো রাস্তাটা যেন রূপলি আলোয় জ্বলজ্বল করছে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নরেন। হঠাৎ দূরে কোথাও কয়েকটা শেয়াল ডেকে উঠল। কিছুটা দূরে গিয়ে নরেনের চোখে পড়ল বাঁশ বাগানটা। ওই বাঁশ বাগান পেরিয়েই মরা পুকুর। চারিদিকে ঝিঁঝি পোকার আওয়াজ, আর সঙ্গে যোগ হয়েছে বাঁশ বাগানের ভেতরে বাতাসের সাঁই সাঁই শব্দ। দূরে শেয়ালগুলো আবার চেঁচিয়ে উঠল, যেন কিছুর আগাম সতর্কতা দিতে চাইছে। বাঁশ বাগানের ভেতরে ঢুকতেই নরেনের গাটা একটু ছমছম করে উঠল। তার মনে হলো যেন কেউ তাকে দেখছে। হারিকেন বাতিটাকে তুলে সে এদিক ওদিক তাকিয়ে দেখল, কই কেউ তো নেই। তাও মনের অস্থিরতাটা যেন যাচ্ছে না। নরেন মনে মনে ভাবল, এখানে না এলেই কি ভালো হতো। কিন্তু পরক্ষণেই নিজের মনটাকে শক্ত করে এগিয়ে চলল পুকুর পাড়টার দিকে। পুকুরের কাছে পৌঁছতেই অদ্ভুত ভাবে সে প্রবল শীত অনুভব করল। কেঁপে উঠল নরেন। সে মনে মনে ভাবল, গরমের সময় তো এত শীত থাকার কথা নয়। কিন্তু পরক্ষণেই তার খেয়াল হলো পুকুরের চারিদিকে তো রয়েছে বড় বড় সব গাছ। নিশ্চয়ই দিনের বেলা এখানে রোদ ঢোকে না, তাই এত শীত। নরেন আস্তে আস্তে হ্যারিকেনটাকে নামিয়ে রাখল আর জাল নিয়ে নামলো জলে। তারপর জালটাকে বাগিয়ে ছুড়ে দিল পুকুরের জলে। তখনও দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের আওয়াজ। নরেনের মনের অস্বস্তির সাথে ছিল একটা চাপা উৎসাহ। এই পুকুরে তো
জাল ফেললেই মাছ উঠবে। সে ভাবলো একবার জাল তুলেই মাছ নিয়ে সে তাড়াতাড়ি চলে যাবে ওখান থেকে। সে আস্তে আস্তে টেনে নিল জাল, কিন্তু এ কি, জালে তো একটাও মাছ নেই। শুধু আটকে আছে পুকুরের পাঁক, গাছের ছোট্ট ডাল আর কয়েকটা মাছের কাঁটা। নরেন আবার জাল ছুড়ল। এবার আর একটু দূরে, কিন্তু জাল টেনে দেখলো সেই একই ব্যাপার, একটাও মাছ ওঠে না। হঠাৎ নরেন শুনতে পেল যেন পুকুরের উল্টো দিকের পাড়ে কেউ জলে নেমেছে। মনে হচ্ছে জলটাকে কেউ ইচ্ছে করে তোলপাড় করছে। নরেনের প্রচন্ড রাগ হলো, তাহলে কেউ ইচ্ছে করেই মাছগুলোকে সরিয়ে দিচ্ছে, তাই জালে মাছ উঠছে না। সে হ্যারিকেন বাতিটাকে তুলে দেখতে চাইল ওই পাড়ে কে, কিন্তু যা দেখলো তাতে নিমেষে তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো, আর সারা শরীর ভেসে গেল ঘামে। হ্যারিকেন বাতির মৃদু আলোয় সে দেখলো গাছের ওপর বসে আছে এক কালো ছায়া মূর্তি। তার পা গিয়ে নেমেছে গাছের অনেক নিচে সেই পুকুরের জলে, আর সেই লম্বা পা দুটো যেন পুকুরের জলটাকে তোলপাড় করে দিচ্ছে। হঠাৎ ছায়ামূর্তিটা হেসে উঠল খিল খিল করে। নরেনের হাত পা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। তার মনে হলো যেন চেষ্টা করেও সে পালাতে পারছে না। তখনই স্তম্ভিত হয়ে সে দেখল সেই ছায়ামূর্তিটা দৌড়ে আসছে তার দিকে, পুকুরের জলের ওপর দিয়ে। কিছু বোঝার আগেই এক অশরীরী হাতের ধাক্কা এসে পড়ে গেল পুকুরের পাড়ে। অদ্ভুতভাবে তার চারিদিকটা ভরে গেল কালো ধোঁয়ায়। পরক্ষণেই সে অনুভব করল তার বাঁ হাত পা অসাড় হয়ে গেছে প্রবল ঠান্ডায়, যেন বরফ ঠান্ডা জল ঢেলে দিয়েছে কেউ। নিমেষে সেই শীতটা ছড়িয়ে পড়ল বাকি শরীরেও, আর তার অজান্তেই চোখ দুটো হয়ে গেল বন্ধ। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরতেই নরেন উঠে বসল পুকুরের পাড়ে, কিন্তু সে যেন রয়েছে এক ঘোরের মধ্যে। তার চোখ যেন মৃতের মতো সাদা, এক হালকা অপার্থিব আলো যেন ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো থেকে। নরেন আবার জালটাকে তুলে ছুড়ল পুকুরের জলে, কিন্তু এবার জাল টানতেই সে দেখল জাল ভর্তি মাছ। বড় বড় সব কাতলা লাফিয়ে উঠছে জালের মধ্যে। কিন্তু নরেনের মুখে কোনো খুশি নেই। মাছগুলোকে থলিতে ভরে আর হ্যারিকেন বাতি আর জালটাকে নিয়ে সে হাঁটা দিল আমবাগানের মাঠের দিকে, যেখানে তার বন্ধুরা তার জন্য অপেক্ষারত।